নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আজ আমি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় রাম ঠাকুরের কথা এই গ্রন্থ থেকে ঠাকুরের কথা শোনাব। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে নিয়ে কেন লিখেছিলেন তাই নিয়ে প্রথমেই তিনি একটি সুন্দর আলোকপাত করেছেন। সেই বিষয় আজ আমি আপনাদের কাছে শুরু করছি আজকের ঠাকুরের কথা। ঠাকুরের জীবদ্দশাতে চট্টগ্রাম পাহাড়তলিতে কৈবল্যধাম, তাহার জন্মস্থান ডিঙ্গামানিকে এবং কলকাতার নিকটে যাদবপুরে কৈবল্যধাম তিনটি আশ্রম প্রতিষ্ঠা হয়। সঙ্ঘবদ্ধ প্রচার দূরের কথা, নিজের সম্বন্ধে সাধারণভাবে কোনো প্রচারই তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন আচরণই প্রকৃষ্ট প্রচার। তাছাড়া অন্য উপায় প্রচারের চেষ্টা করলে জ্ঞাতসারেই হোক অজ্ঞাতসারেই হোক সত্যের সাথে কিছু কিছু মিথ্যা এসে জোটে এবং প্রচারের নামে অপপ্রচার হয়ে থাকে। বিরার স্ট্রিটে ইন্দুবাবুর বাড়িতে একদিন রাতে ঠাকুর, ইন্দুবাবু এবং প্রভাতবাবু বসে আছেন, আর কেউই ছিলেন না। প্রভাতবাবু একখানা খাতা ও একটি পেন্সিল হাতে নিয়ে ঠাকুরকে বললেন, আপনি আপনার জীবনের ঘটনাগুলি পরপর বলিয়া যান, আমি লিখিয়া লই। পরে এই লেখাগুলোর ভিত্তিতে আপনার একখানা পূর্ণাঙ্গ জীবনী রচনা করা আর কষ্টসাধ্য হইবে না। কিন্তু ঠাকুর সম্মত হলেন না। ওই একই কথা বললেন, লিখিতে গেলেই সত্য মিথ্যায় জোট বাঁধিয়া যাইবে। তথাপি ইন্দুবাবু বললেন, স্বপ্নেও কখনো ভাবি নাই যে একদিন ঠাকুরের কথা লিখিতে বসিব। অনুরোধ উপরোধ অনেক আসিয়াছে, কিন্তু আমি অটলই রহিয়াছি। সকলকে সরলভাবে বলিয়াছি যে তাহার সম্বন্ধে কিছু লিখিতে আমার সাহস হয় না। কিন্তু ঠাকুরের দেহত্যাগের পর যে নতুন পরিস্থিতির উদ্ভব হইয়াছে তাহাই আমার মত পরিবর্তনের কারণ। দেখিলাম যে ঠাকুর দেহত্যাগের সঙ্গে সঙ্গেই নানা জনে নানা কথা বলতে শুরু করিয়াছে এবং সত্য মিথ্যায় জোট বাঁধিয়া ঠাকুরকে লইয়া একটা জগা খিচুড়ি পাকিয়া উঠিতেছে। দীর্ঘকাল নানাভাবে ঠাকুরের সঙ্গ করিয়াছি এবং বরাবরই তাহার কথা বলার ভঙ্গি, তাহার চালচলন প্রভৃতি বিশেষ অনুধাবনের সহিত লক্ষ্য করিয়া আসিয়াছি। ফল দাঁড়িয়েছে, সুরসাধক যেমন কোনো তার বেসুরো হইলে তৎক্ষণাৎ ধরিয়া ফেলিতে পারে, সেইরূপ ঠাকুরের সম্বন্ধে কোনো বিশ্বদৃশ্য কথা হলে খট করে আমার কানে লাগে। একটি সুন্দর দৃষ্টান্ত তিনি এখানে পরিস্ফুট করেছেন। গ্রীষ্মের ছুটিতে আমি ঢাকাতে ছিলাম। সেই সময় এক ভদ্রলোক সেখানে সস্ত্রীক তাহার শ্বশুরবাড়িতে বেড়াইতে আসিলেন। পূর্বে ইহার সঙ্গে আমার পরিচয় ছিল। আমি ঢাকায় আছি শুনিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। তাহার সঙ্গে ঠাকুরের আশ্রিত আরও দুই একজন ভদ্রলোক এসেছিলেন। সেই নবাগত ভদ্রলোক আমাকে প্রণাম করিয়া সম্মিত মুখে বলিলেন, দাদা, এতদিনে আমিও আপনাদের একজন হইয়াছি। কোথায় কিভাবে তিনি আশ্রয় পাইলেন এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে বিষয়কর্ম উপলক্ষে তিনি এখন আসামের কোনো এক স্থানে বসবাস করেন। একদিন তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ঠাকুরকে লইয়া তাহার বাসায় উপস্থিত হলেন। তাহার দাদা তাহাকে নিভৃতে বলিলেন যে মহাসুযোগ উপস্থিত, ইহা যেন কোনো মতেই নষ্ট না হয়। ঠাকুরকে ধরিয়া একটা গতি করিয়া লইতেই হইবে। কিন্তু তিনি বাকিয়া বসিলেন। গুরুর প্রয়োজনীয়তা কি তাহা না বুঝিলে নাম লইতে তিনি অস্বীকার করিলেন। দাদা তাহাকে ঠাকুরের নিকট লইয়া গেলেন এবং প্রায় 2 ঘণ্টা ধরিয়া বাদানুবাদ চলিবার পর ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, এইবার বুঝলি গুরুর প্রয়োজনীয়তা কি? তিনি বলিলেন, বুঝিয়াছি। ঠাকুর আবার বলিলেন, সত্য? তিনি বলিলেন, সত্য। এইভাবে ত্রিসত্য করাইয়া ঠাকুর তাহাকে নাম দিয়া কৃতার্থ করিয়াছেন। কথাগুলো যে আগাগোড়া মিথ্যা ইহা বুঝিতে আমার বিন্দুমাত্র বিলম্ব হইল না এবং তৎক্ষণাৎ ওই ভদ্রলোককে চাপিয়া ধরিলাম। কিছুক্ষণ ধানাই পানাই করিয়া তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে আসর জমাইবার মতলবে ঘটনার উপর অনেকটা রং ফেলেছেন। এইরূপ ঘটনা আমার জীবনে বহুবার ঘটেছে। তাই ঠাকুরের দেহত্যাগের পর তাহার সম্বন্ধে যে অনেক মিথ্যা ও অর্ধসত্য প্রচারিত হইতেছে তাহা সহজেই বুঝতে পারিলাম এবং ইহাও বুঝিলাম যে এ বিষয়ে কোনো একটা ব্যবস্থা অবলম্বন করা নিতান্ত প্রয়োজন। হঠাৎ মনে হইল যে একটা অমোঘ ব্যবস্থা তো আমার হাতেই রহিয়াছে।
সাধারণত আমরা মহাজনদের বক্তব্য সাক্ষাৎ সম্বন্ধে বিশেষ কিছুই পাই না, যাহা পাই তাহা শিষ্যবর্গের বরাবরই পাই। কিন্তু ঠাকুর তো তাহার কথা বিভিন্ন ব্যক্তির নিকট লিখিত অসংখ্য পত্রের মধ্য দিয়া নিজ হস্তে লিখিয়া রাখিয়া গিয়াছেন, এবং তাহার কিছুটা তো সংগৃহীত হইয়া আছে। বহু বছর যাবৎ আমি ঠাকুরের আশ্রিতবর্গের নিকট হইতে তাহার চিঠিগুলি চাহিয়া লইয়া সারাংশ একখানা খাতাতে টুকিয়া রাখিতেছিলাম, এবং এই সংগ্রহ অনেকটা অগ্রসর হইয়াছিল। মনে হলো এই চিঠিগুলো প্রামাণ্য কেহই অস্বীকার করিতে পারিবে না, এবং যে যাহাই বলুক না কেন সকল ক্ষেত্রেই একটা অব্যর্থ কোষ্ঠী পাথরের কাজ করিবে। চিঠিগুলি স্থায়ীভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা নূতন করে উপলব্ধি করলাম এবং ঐকান্তিক উদ্যমে কাজে লাগিয়ে গেলাম। ঠাকুরের চিঠিগুলোর সারাংশ বেদবাণী নামে প্রকাশিত হইয়া গেল। দ্বিতীয়, এই গ্রন্থের উপকরণ। আমি নিজে যাহা শুনিয়াছি ও দেখিয়াছি এবং ঠাকুরের মুখে যা শুনিয়াছি, মূলত তাহাই এই গ্রন্থে উপকরণ হিসাবে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা কোনো কোনো ঘটনা আমার কথার পরিপোষক হিসাবে উল্লেখিত হইয়াছে সত্য, কিন্তু আমার বিশ্বাস যে এগুলিকে ছাটিয়া দিলেও আমার মূল বক্তব্যের বিশেষ কোনো অঙ্গহানি হইবে না। কেহ কেহ আমাকে বলিয়াছেন, ঠাকুরের আশ্রিতবর্গের নিকট হইতে আরও কিছু উপকরণ সংগ্রহ করিয়া লইলে হয়তো ঠাকুরের ছবিটি আরও পূর্ণতর হইত। জয় রাম, জয় গোবিন্দ।